প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুরু করছি আমাদের আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আজ মঙ্গলবার। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন একজন শিশু শিল্পী মেঘলিনা দ্যুতি। কোনো দেরি না করে আমি সরাসরি দ্যুতির সাথে কথা বলবো, দ্যুতির কাছে চলে যাচ্ছি। মেঘলিনা দ্যুতি, রেডিও সারাবেলায় তোমাকে কি বলবো, অভিনন্দন। ধন্যবাদ মিলু কাকু। আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি সেটা জিজ্ঞেস করতাম যে আজকে রেডিও সারাবেলায় তোমাকে কেমন লাগছে, কেমন অনুভূতি, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি তো রেডিও সারাবেলাতে এর আগেও বিশেষ করে চাইল্ড ক্লাবে অনুষ্ঠান করেছো এবং তালিকাভুক্ত একজন আবৃত্তি শিল্পী। তো কিবার করে আসো তুমি রেডিওতে? রেডিওতে আসলে আমি যখন ছোট, যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম, তখন আমি আসতাম শিশু আড্ডা যে অনুষ্ঠানটি হতো, তখন আমি সেই অনুষ্ঠানটিতে আসতাম। এখন যেহেতু একটু বড় হয়ে গেছি। কত বছর বয়সে? বয়স 10-11 বছর বয়সে। তুমি কত বড় হয়েছে? এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি ক্লাস 9-এ। খুব বেশি বড় হয়েছো? না, খুব বেশি বড় হইনি। ক্লাস 9 এখনো তুমি স্কুলের ছাত্রী, ঠিক তো? হ্যাঁ। আমি যতদূর জানি গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ক্লাস 9-এ পড়ছো, সায়েন্সে না আর্টসে? আর্টসে। আচ্ছা, তোমার শিক্ষা নিয়ে আগে শুরু করি। আচ্ছা। যদি বলি যে গাইবান্ধায় সাংস্কৃতিক অঙ্গনে, শিল্প সাহিত্য অঙ্গনে তোমার মা বাবা খুব পরিচিত মুখ, তাদেরই কন্যা হিসেবে তুমি মেঘলিনা দ্যুতি, তুমিও সমান তালে পরিচিতি লাভ করেছো। তোমার অনুভূতি কেমন এই ক্ষেত্রে? আমার অনুভূতি খুবই ভালো। আমি যখন ছোট ছিলাম আমি তখন থেকেই কবিতা আবৃত্তি করি, এবং সে সুবাদে আমার বাবা মা যেহেতু সংস্কৃতিজন, সে সুবাদে আমিও, আমার বাবাও কবিতা আবৃত্তি করেন, আমার বাবা আবৃত্তি শিল্পী। বাবাকে দেখেই শেখা, বাবা যখন আবৃত্তি করতেন সেটা দেখেই শেখা, এবং বাবার মতো করেই করার চেষ্টা করি। তোমার বাবার একটা প্রতিষ্ঠান আছে আবৃত্তি, কি নাম বলো? ইচ্ছে ডানা। ইচ্ছে ডানা। এখানে তো অনেক, আমি নিজেও দেখেছি, অনেক স্টুডেন্ট আসে, তোমার বাবা তাদেরকে আবৃত্তি শেখাচ্ছে। কিন্তু তুমি কি তাদের দেখে উৎসাহিত হয়েছো, না তুমি নিজে থেকেই মানে পারিবারিক ভাবেই হয়েছো? কোনটা হয়েছো? না, আসলে আমি যখন অনেক ছোট তখন ইচ্ছে ডানাতেও বাবা কবিতা আবৃত্তি শেখান, এবং শিশু একাডেমি যে প্রতিষ্ঠানটি, বাংলাদেশ শিশু একাডেমি, সেই শিশু একাডেমিতেও বাবা কবিতা শেখান। যখন আমি ছোট ছিলাম তখন আমার বয়স 2 বছর। দ্যুতি, তোমার বাবা মার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের দর্শক শ্রোতারা কিন্তু উৎসুক হয়ে আছে যে দ্যুতির বাবা মা কে, একটু বলেই দেই, তাই না? তোমার বাবার নাম হচ্ছে অমিতাভ দাস হেমন। উনি একজন কি বলবো যে শিক্ষক ছিলেন, কলেজ শিক্ষক ছিলেন। উনি উপস্থাপনা করেন, উনি গান লেখেন, সাহিত্য কবিতা লেখেন, ওনার অনেক মানে সাংবাদিকতা করেন, অনেক পরিচিতি। তোমার মাকেও সমানতালে পরিচিত আছে তোমার মার নাম হচ্ছে ঋতু প্রসাদ। তিনিও একজন সাংস্কৃতিক কর্মী, তিনিও একজন সাংবাদিক, ডিবিসি চ্যানেলের গাইবান্ধা জেলা প্রতিনিধি, তাই তো? আমরা আবার আমরা আবার একসাথে মোহনা করি, একসাথে তোমার বাবা মোহনের সঙ্গে আছে। এই যে আমাদের গাইবান্ধা একটা সবার সাথে একটা মেলবন্ধন, সাংস্কৃতিক অঙ্গনকে, এই বিষয়গুলি তোমার কেমন লাগে? তুমি যেমন সবাইকে চেনো, এই দেখা হলে বলো যে কি অমিতাভ কাকু, জাহিদুল কাকু, মশির কাকু, প্রমা কাকু, বলছো, কেমন লাগে তোমার এরকম? আমার খুব ভালো লাগে। আসলে যখন থেকে আমি ছোট, আমার বাবাও যেরকম সাংস্কৃতিক অঙ্গনের একজন খুব সুপরিচিত মানুষ, আমার মাও, আমি যখন ছোট তখন আমার মা উদীচী করতেন, সেই সুবাদেও উদীচীতে তারা আমার মামা, তাদের সাথেও যেরকম পরিচয়, আমার বাবার শিল্পকলা, তারপরে শিশু একাডেমি, সেদিকে তো আমার প্রেস ক্লাবের কাকুরা, তাদের সাথে আমার ভালো পরিচয়। যাই হোক, আমি বললাম যে তোমার পরিচিতিও কিন্তু অনেক জনপ্রিয়তা, মানে সবাই বলে যে তোমার মার চেয়ে আমার চেয়ে অনেক তোমার পরিচিতি বেশি। আমরা অবশ্যই হতে হবে, শিশু শিল্পীদের প্রতি সবার একটা স্বপ্ন থাকে, তাদের উৎসাহিত করে সবাই। আমি তোমার জন্য অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি, তো এই পয়েন্টগুলো আমি আলাপের মধ্যে নিয়ে আসবো। তোমার মানে কি বলবো, যে স্কুলের কথা বলছিলাম, তুমি সায়েন্সে ছিলে আমি শুনেছিলাম, এসএসসিতে? না, 9-এ ছিলাম, 9-এ প্রথম মাসটি ছিলাম সায়েন্সে। চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আর্টসের দিকেই আমার মানে ঝোঁক বেশি, ইন্টারেস্ট, হ্যাঁ, আগ্রহটা বেশি, তাই আর্টস। কি কারণে আগ্রহ বেশি একটু শুনি না। প্রথমত সায়েন্সে তো সব সাবজেক্টই অঙ্ক,
অঙ্ক পারি না, যেখানে যাই অঙ্ক। হ্যাঁ যেখানেই যাই অঙ্ক পারি না। আবার এইদিকে যেমন ইতিহাস, পৌরনীতি, ভূগোল এই সাবজেক্ট গুলো আমার খুব ভালো লাগে, ওই জন্য আছে। বুঝেছি, এই বিষয়গুলোর মধ্যে সাধারণ জ্ঞান আছে, ইতিহাস ভিত্তিক পড়তে পড়তে ভালো লাগে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, দেখি কি কি লিখে রেখেছি সেটাও দেখি দ্যুতি। আবৃত্তি কোথায় শিখেছো? এটা তো তুমি তোমার বাবার কাছে শিখেছো, আর কোনো প্রতিষ্ঠানে শিখেছো? না, বাবার কাছেই, ছোট থেকে বাবার কাছেই, আর বড় হয়ে এখন ইচ্ছে ডানার সাথে আবৃত্তি করি। আচ্ছা, আমরা পরিচিতি দিয়েছি রেডিও সারাবেলায় যে তুমি একজন আবৃত্তি শিল্পী। আমরা শুরুতে কি কবিতা শুনবো তোমার? হ্যাঁ, এটা কবিতা আবৃত্তি করি। কার কবিতা আবৃত্তি করবে? আমি কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির কবিতা, খুব বিখ্যাত একটি কবিতা, মানুষ। মানুষ কবিতা, ও ফাইন, সুন্দর, আমার খুব প্রিয় কবিতা। ওকে, দ্বিতীয় হয়ে যাক তাহলে। আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ তার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক চলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শির নিয়াছিল, অঢেল গোস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাহাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা। ভুখা আছো, মরগো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। ধন্যবাদ। অসাধারণ, কি বলবো। সত্য কথা বলতে কি, তোমাকে যদি আমি আজকে রেডিওতে দাওয়াত না করতাম, এভাবে আমার এই সরাসরি তোমার আবৃত্তি আমার শোনার সৌভাগ্য হয়তো বা হতো না। হ্যাঁ, সত্য বলছি। তুমি আমাকে বলো তো, আমি এই কবিতাটি মুখস্থ করার জন্য অনেকবার অ্যাটেম্প নিয়েছি, কিন্তু একবারও পারি না, মুখস্থ না। কোন সূত্র আছে, আমাকে সূত্র শিখে দিবে? না, আসলে মুখস্থ জিনিসটা কি, আমি যখন ছোট ছিলাম তো তখন আমি দেখতাম বাবা বড় বড় যারা আমাদের চেয়ে বড় ভাই বোনেরা আছে তাদেরকে কবিতা শেখাতেন। তো তাদের কাছে শুনতে শুনতেই অনেক বড় বড় কবিতাই আমি কেমন যেন করে পেরে যেতাম। দুটি, এই যে কবিতাটি তুমি আবৃত্তি করলে, এই কবিতাটির মর্মবাণী কি বুঝেছো তো? হ্যাঁ, তুমি একজন শিশু শিল্পী, তারপরে বলছি বুঝেছো নিশ্চয়ই। হ্যাঁ, তার মানে এই কবিতাটার মধ্যে কিন্তু আমাদের সমাজের অনেক কিছু শেখার আছে, ঠিক না? একদম। আচ্ছা দুটি, আরেকটা কথা কিন্তু বলা হয়নি। তোমার মাকে আমি কি ডাকি জানো তো? কখনো দিদি ডাকি, কখনো বৌদি ডাকি। এই ক্যামেরার পেছনে কিন্তু বসে আছে। হ্যাঁ, আমি আগে বসে আপনার পেছনে থাকবেন। হ্যাঁ, তো যাই হোক, একসাথে মা বেটির প্ল্যান থাকলো, পরবর্তীতে মা বাবা মেয়ে একসাথে 3 জনের যদি করা যায় কোনো প্ল্যান করে, এটা তুমি মাথা রাখবা, ঠিক আছে? তাহলে এটা আরো জমবে।
কখনো আচ্ছা। মনে করো তোমার বাবার কবিতা শুনলাম, কখনো তোমার কবিতা শুনলাম, তারপরে তোমার মা যে বৌদির তারও কবিতা শুনলাম, খুব জমবে ভালো তখন, তাই না? মজা হবে তখন। আচ্ছা, তুমি উপস্থাপনা করো? হ্যাঁ, উপস্থাপনা যখন ছোট ছিলাম তখন আমি চাইল্ড ক্লাবে উপস্থাপনা করেছিলাম। চাইল্ড ক্লাবে? হ্যাঁ। কোন রেডিও সার্ভে চাইল্ড ক্লাবে? হ্যাঁ, রেডিও সারবেলা চাইল্ড ক্লাবে, তখন শিশু আড্ডা যেটা। শিশু আড্ডা, হ্যাঁ। হ্যাঁ। তো এটা আচ্ছা, আর কোথাও করেছো? হ্যাঁ, আর তারপরে শিল্পকলায় কিছু কিছু অনুষ্ঠান হতো। আচ্ছা, আমি যখন শিল্পকলা অনেক আগে দেখেছিলাম তুমি একটু ধারা কি গল্প বলা, আমি হঠাৎ করে কোথাও যখন ব্যস্ত গিয়ে যে বসে দেখি যে দ্যুতি আসলো স্টেজে, দ্যুতি গল্প বলছে। এটা কি উপস্থিত গল্প, উপস্থিত মানে বানিয়ে বলছো নাকি আগে থেকেই পড়া ছিল গল্পটা? না, আগে থেকেই পড়া ছিল গল্প। একটা যখন আমি ছোট ছিলাম আহমেদউদ্দিনে পড়তাম, আহমেদউদ্দিন শিশু নিকেতন, তখন ওইখানে প্রতিযোগিতা হয়, যেটা প্রতিযোগিতা জমজমাট প্রতিযোগিতা হয় ওখানে। তো ওইখানে একবার করেছিলাম গল্প বলা। না, একটা জিনিস আমি জানতে চাই, এই বিষয়টা আসলে আমি নিজেও অতটা জানি না। তো গল্প বলাটা এটা কি উপস্থিত মুহূর্তে অনেকে বলে? হ্যাঁ, উপস্থিত মুহূর্তে অনেকে বলে, সেটাকে বলে ধারাবাহিক গল্প বলা। উপস্থিত মুহূর্তে বলে? হ্যাঁ, মানে একজন গল্প শুরু করে দেয়, তারপরে অন্যরা সেই গল্পটা নিয়ে যেতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে যদি কোথাও গল্প বলা স্টেজে, সেটা আগে থেকে কোন একটা গল্প তুমি দেখে আসছো? হ্যাঁ, যদি সেটা ঠিক থাকে যে এই গল্পটা বলবো, ধারাবাহিক গল্প বলা না। আচ্ছা, তুমি তো গাইবান্ধায় অনেক অনেক পারফর্ম করেছো, গাইবান্ধায় শিল্পকলা থেকে শুরু করে শিশু একাডেমি বা তোমার স্কুলে, কোনাতে শুরু হবে? প্রথমে স্কুলটাই শুরু করি। স্কুলে তো তুমি তোমার বার্ষিক প্রতিযোগিতায়, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক অংশগ্রহণ করো এবং অনেক, আমার জানা মতে অনেক তুমি পুরস্কার পেয়েছো, একটু যদি বলো। হ্যাঁ, যখন আমি তো আমার যে প্রাইমারি যে প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আমি আহমেদউদ্দিনে ছিলাম, আহমেদউদ্দিন শিশু নিকেতনে। তখন ওইখানেও প্রতিযোগিতা করে একদম কবিতা আবৃত্তি, তারপরে গল্প বলা, একক অভিনয়, তারপরে গান, যে গান তো 3 ধরনের, দেশ, রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত। তুমি যে গান করো এটা কিন্তু আমাদের দর্শক শ্রোতারা জেনে গেল, গান কিন্তু গাইতে হবে। গান আমি এখন শিখি, চেষ্টা করি যতটুকু হোক, হবে তো? হ্যাঁ। ও ফাইন। হ্যাঁ, কি বলছিলে? এই যে তোমার প্রতিযোগিতার কথা বলছিলে, আহমেদউদ্দিন। আহমেদউদ্দিনের প্রতিযোগিতা করেছি। তারপর যখন ক্লাস 6-এ গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আসলাম, তখন ক্লাস 6 থেকে এখন ক্লাস 9 4 বছর করেছি। এখানেও তুমি প্রতি বছর এই সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করো? হ্যাঁ, একদম। কি কি ইভেন্টে তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করো? এবার আমি আমার স্কুলে অংশগ্রহণ করছিলাম কবিতা আবৃত্তিতে, তারপরে দেশগান, রবীন্দ্রসঙ্গীত, একক অভিনয় এবং দলীয় যে জাতীয় সঙ্গীত, সে আচ্ছা আচ্ছা আচ্ছা। 5টি। তাহলে তুমি দেশ গান করো, রবীন্দ্রসঙ্গীতও করো, হ্যাঁ, হ্যাঁ। নজরুল সঙ্গীত? হ্যাঁ, নজরুল সঙ্গীতও পারি। আর আজ যদি বলি যে তোমার ভাওয়াইয়া এই টাইপের? না, আমি খুব মানে অনেকদিন ধরে তো গান শিখছি না, শিখছি নতুন। আমার ওই গানের প্রতি তোমার আছে অনেক আগে থেকেই, হ্যাঁ, কিন্তু তুমি প্রাতিষ্ঠানিকভাবে শেখাটা শুরু করেছো রিসেন্ট। হ্যাঁ, রিসেন্ট। এটা তো ঠিক। আচ্ছা, এখন আর কথা পুরস্কার পেয়েছো একটু শুনি। আমি তো স্কুলের তো হলো স্কুলের প্রতি বছরই পেয়েছো তুমি? হ্যাঁ, প্রতি বছরই? কোনো বছর কখনো ফার্স্ট, কখনো সেকেন্ড, এরকম? হ্যাঁ, কবিতা আবৃত্তিটায় প্রত্যেকবার ফার্স্ট হয়েছি। বাহ বাহ। সবাই ওখানে কি কবিতা আবৃত্তি করতে তুমি ওখানে? কবিতা যখন আহমেদউদ্দিনে ছিলাম তখন মানে যে যেটা ভালো পারে সেটা করতো, কিন্তু আমাদের যে হাই স্কুলে সেখানে আসার পর থেকে একটা করে নির্বাচিত, মানে এইটাই করতে হবে মুখস্থ করে গিয়ে এটা করেছিলাম। এটা 6 থেকে 9 এটাই মানে নির্বাচিত থেকে ওটাই গিয়ে করি, বাহ, মুখস্থ করে যেতে। আর তুমি যে কবিতাটা এখানে আবৃত্তি করলে, মানুষ কাজী নজরুল ইসলামের, এই কবিতাটি কোথায় কোথায় কোনো কম্পিটিশনে আবৃত্তি করছিলা? হ্যাঁ, এই কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম শিল্পকলার নজরুল জয়ন্তীতে, ইয়েতে কম্পিটিশনে, প্রতিযোগিতা। তখন তুমি কোন ক্লাসে? এটা করেছিলাম 6-7 এ থাকতে। 6-7 এ থাকতে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন করেছিলাম। আর তারপরে অন্য, মানে প্রত্যেক বছরই তো করি অন্য। আর জাতীয় পর্যায়ে? জাতীয় পর্যায়ে যে শিল্পকলা একাডেমির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চকুড়ি যে পদকটি, সেই পদকটি আমাদের গাইবান্ধা মানে সব জেলা থেকেই একজন করে গিয়েছিল। তো সেখানে আমার সৌভাগ্য ছিল যে আমি কবিতা এবং একক অভিনয়ে মঞ্চকুড়ি পদক গ্রহণ করেছি। বাহ, সুন্দর। আর শিশু একাডেমিতে কোনো কম্পিটিশন হয় বা? হ্যাঁ,
তুমি সেখানে কোনো যে প্রতিযোগিতায় বা ওখানকার স্টুডেন্ট হিসেবে গিয়েছো কিনা? হ্যাঁ, শিশু একাডেমিতে তো এমনি যে প্রতিযোগিতাগুলো হয়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপর নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, এই প্রতিযোগিতাগুলো করেছি। আবার শিশু একাডেমি থেকে যে বাইরে যায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, যেটা সেইটায় উপজেলা, জেলা এবং বিভাগ, এই তিনটিতে উপজেলা, জেলা প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন এটা, সেটা হচ্ছে যে এই যে তুমি আজকে মেহুলিনা দ্যুতি, হয়তোবা তোমার মা বাবা কালচারাল অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত বিধায় তোমার একটা পরিবেশ আছে, তোমার কাকুরা, মামারা সবাই হয়তো যাদের সাথে ঘুরো, গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনকে অথবা সাহিত্য অঙ্গনকে তোমার মতো যারা আরো শিশু আছে তাদেরও সম্পৃক্ততা হতে গেলে আমাদের আর কি কি করা দরকার, আমাদের বা সরকারের বা কর্তৃপক্ষের? তোমার কি মনে হয়, তুমি যেহেতু একজন শিশু, তাহলে আমাদের মাধ্যমে তারাও জেনে যাবে, কর্তৃপক্ষও জেনে যাবে বা শিশুরাও জানবে, তোমার যেটা মনে হয় সেটাই বলো। আমাদের গাইবান্ধায় আমি যেহেতু আমার বাবা মা দুইজনই কালচারাল মাইন্ডেড, তো মাইন্ডেড না, সক্রিয় কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলা যায়, রাইট, সুন্দর ভাষা বলেছো। না, আমি সেই হিসেবে আমি তো ছোট থেকেই ছিলাম, কবিতা আবৃত্তি করতাম, অনুষ্ঠান দেখতে যেতাম। তারপরে এখন আমার মনে হয় কি, আমাদের যে আমাদের সাথে যারা আমাদের বন্ধুরা বা আমাদের যে ছোট বা বড়, তোমার ক্লাসে আরো 50 জন বান্ধবী আছে, আবার অন্য ক্লাসেও ধর অনেক স্কুল আছে, অথবা গাইবান্ধা তোমাদের মধ্যে যারা বিশেষ করে মেয়ে বাচ্চা, যারা মেয়ে শিশু, তারা তো আসলে অনেক কি বলবো যে বৈষম্যের শিকার হয়, তাদেরকে তো মা বাবা অত আসতে দেয় না, এরকম হয় না, অনেক লেখাপড়া হয়তো করতে দেয় না, আর এই সাংস্কৃতিক জগতে আসলে তো আরো বেশি। তো এই জন্য তোমার সুপারিশ কি হবে, তুমি একজন শিশু, তোমার সুপারিশ কি হবে, যে কি করা দরকার? আমার সুপারিশ হবে কি, আমরা যে শিশু, বড়দের জন্য কিন্তু অনেক ধরনের কর্মশালা, তারপরে প্রশিক্ষণ, এগুলো হয়, কিন্তু আমরা যারা ছোট, আমাদের জন্য কিন্তু এরকম কোনো কর্মশালা বা মানে প্রশিক্ষণ এরকম কিন্তু কিছু নাই। যেমন যারা বড়, তাদের কিন্তু ঢাকার থেকে হোক বা রংপুর থেকে হোক শিল্পী এসে তাদেরকে গান টান করান, একসাথে অনুষ্ঠান, কিন্তু শিশুদের জন্য, শুধুমাত্র শিশু, কোনো বড় না, আমাদের জন্য কিন্তু এইরকম কোনো সুবিধা আমি বলবো যে এখনো হয়নি। যদিও শিশু একাডেমি আছে, আমাদেরকে টিচাররা আছেন, তারা সেখানকার একটু চেষ্টা করেন, কিন্তু সেভাবে কিন্তু নেই। আর যারা আমাদের বন্ধুরা আছেন, অনেকে আবার পড়াশোনায় খুব ব্যস্ত হয়ে যায়, মনে করে যে এগুলো করলে মনে হয় আমাদের পড়াশোনা আর মানে সমস্যা হতে পারে, কিন্তু সবাইকে সামনে আসা উচিত, পড়াশোনার পাশাপাশি এগুলো, আমরা গান, কবিতা, এটা করা উচিত। তুমি তো আমাদের প্রমাণ দেখো, তুমি আহমেদুদ্দিনে পড়তে, সেখান থেকে বিশেষ করে গাইবান্ধায় দুটো হাই স্কুল সেরা রেজাল্ট হয়, একটা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, সরকারি বালিকা, মানে বয়েজ নারীদের ছেলেদের মধ্যে যে আলাদা আলাদা স্কুল, তুমি সেখানে তো তুমি চান্স পেয়েছো, লেখাপড়াও করছো, তাই না? তাহলে তুমি বলতে চাচ্ছ যে আমাদের মানে বাচ্চাদের বা কি বলবো যে শিশুদের জন্য আরো পরিবেশ তৈরি করতে হবে, এটা মানে গাইবান্ধার বাসীরও যেমন দায়িত্ব আছে, পাশাপাশি সরকারেরও অনেক প্রতিষ্ঠান ভিত্তিক অনেক কর্মশালা, প্রশিক্ষণের দরকার আছে, এটি বলছো না? আমি তোমার সাথে একমত, তুমি ঠিকই বলেছো। কারণ তোমরা হয়তো শহরের মেয়ে, একটু উপকণ্ঠে যারা ধরো যে আশেপাশে তুলসীঘাট বা বালুয়া বা বাদিয়াখালী বা দাঁড়িয়েপুর, আর আমার মনে হয় কি, এই যে প্রশিক্ষণ কর্মশালাগুলো শুধু জেলা শহরে না, এটি যারা একটু উপজেলায়ও এইরকম প্রশিক্ষণ করা উচিত। কারণ কি, যারা ওইখানে থাকে, মানে যারা উপজেলায় বাস করে, ওদের তো সব সময় সম্ভব হয় না যে ওরা জেলায় এসে প্রশিক্ষণ নেবে। সঠিক বলেছো। কারণ এমন কিছু করতে হবে, কোন প্রতিযোগিতা প্রায় হবে, তখন কিন্তু বাচ্চারা একটা আগ্রহ প্রকাশ করবে। আচ্ছা, অনেক কথা হলো, এবার গান শুনি। এবার গান, তাহলে গান আমি বেশি করবো না, গান কিন্তু অল্প, যতটুকু পারো। আবার তোমার কিন্তু কবিতা আরো শুনবো। হঠাৎ করে গানে চলে গেলাম, এটা কি মানে সমস্যা হবে না তো? না না, আরে তুমি তো স্মার্ট মানুষ, শুরু করলে হবে। আচ্ছা, তাহলে আমি একটা গান গাই। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। খুবই সুন্দর, ধন্যবাদ। বলার জন্যই বলছি তা কিন্তু না, একে আমি অন্তর থেকে বলছি যে খুবই সুন্দর, সিলেকশনটাও যেমন সুন্দর। আবার এই গানটা তো আমার খুব প্রিয় গান। এই গানটার গীতিকারকে সুরকারকে জানো তো, কার গান? না, আমি এই গানটি খুব ছোটবেলায় শিখেছিলাম, তো এটা আমার ছোটবেলার একটা স্মৃতি। যখন আমি আহমেদ উদ্দিনে গানের প্রতিযোগিতা দিতাম তখন হারমোনিয়াম বাজাতে পারতাম না, আমার মা হারমোনিয়ামটা বাজাতেন আর আমি গান গাইতাম, যখন আমি আহমেদ উদ্দিনে ছিলাম। পরে তো ধীরে ধীরে একটু বাজানো শিখছি, এখন একটু পারি। তোমার এই গানটার সাথে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, বুঝছো? আমার আমি চাকরি করতাম, আমার এক কলিগ ছিল, সে কি বলতো জানো? বিড়াল কয় মাছ খাবো না, গোস খাবো না, স্বর্গে যাব। মানে একটা প্যারোডি করেছে, মানে কত পাজি। অথচ দেখো আমি তখনও জানি না এই গানটা, অথচ পরে দেখি যে এটার মূল গান আছে তুমি যেটা গাইলা, এটা তারপরে আমি শুনেছি গানটা। সে কি করছে, কি বিড়াল কয় মাছ খাবো না, গোস খাবো না, স্বর্গে যাব। যাই হোক, মেঘলিনা দ্যুতি, তোমার সাথে অনেক কথা বলছি, খুব ভালো লাগছে। তোমার অনেক আমাদের দর্শক শ্রোতারাও কিন্তু জেনে গেল আজকে তোমার মধ্যে কত গুণ আছে। তুমি একাধারে একজন কি আবৃত্তিকার, তারপরে তুমি গায়ক, উপস্থাপক, আর কি কি বলবো, আর অভিনয় পারি একটু। অভিনয় পারো, রাইট। আচ্ছা, অভিনয়টা যেহেতু আমাদের ফেসবুক লাইভ যাচ্ছে, একটু অভিনয় কি দেখানো যাবে? না, অভিনয়টা আসলে অভিনয় একটু পারতাম যখন ছোট ছিলাম, তো এখন অভিনয় পুরস্কার পেয়েছি, মঞ্চগুড়ি পদকটাও পেয়েছি। এখন আর সেইভাবে অভিনয়টা করা হয় না, প্র্যাকটিস নাই। বা কোনো নাটকের কোনো সংলাপ মনে আছে? নাই বোধহয়। নাটকের একটা সংলাপ মনে আছে, ওটা কি বলবো? বলো দেখি। আচ্ছা, একটা আমি অভিনয় করেছিলাম, ওইটা আপনি মনে হয় দেখেছিলেন, ওই যে একজন রাজাকারের অভিনয়। বলো দেখি। আচ্ছা, প্রথমে যে শুরু হয় অভিনয়টা, তখনই শুরু মানে গান গেতে গেতে ও ঢোকে। গানটা ছিল এরকম, হামার দিল মে পাকিস্তান, প্যারে পাকিস্তান, হামার দিল মে পাকিস্তান, প্যারে পাকিস্তান। আসসালামু আলাইকুম, মোর নাম সুন্দর, চেয়ারম্যান সুন্দর আলী দেওয়ানি। মোর নাম শুনিয়া 7 গ্রামের মানুষ একে ঘাটত পানি খায়, কেউ এদিক ওদিক নড়ানড়ি করলে তার ডঙ্গে সোজা করিম। খালি এই দ্যুতি, তোমার মধ্যে আমি একটা বৈশিষ্ট্য দেখলাম, তুমি যখন আবৃত্তি করো তখন তোমার আবৃত্তির মুডে চলে আসলে, তুমি যখন গান করো তখন গানের মুডে চলে আসছো, তুমি যখন অভিনয় শুরু করলে তখন ওই যে কোন জায়গায় আবৃত্তির সময় দেখলাম কি কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় জোর দিতে হবে, কোন জায়গায় আবেগ আসতে হবে, সেটি তোমার মধ্যে একদম শতভাগ পরিপূর্ণতা আছে। এই যে নাটকের সময় দেখলাম তুমি কিন্তু পুরো নাট্যকর্মীর, পেশাদারী নাট্যকর্মীর মুডে চলে আসছিল। এটা কি বলবো, যে আমাদের পক্ষ থেকে থাকবে যে তোমার অনেক দোয়া থাকবে, তুমি অনেক অনেক বড় হবা, আর এই শিল্প সাহিত্য সাংস্কৃতিক লাইনে তোমরাই এক সময় নেতৃত্ব দেবে গাইবান্ধায়। আমরা তো থাকবো না এক পর্যায়ে যে তোমরাই তো নেতৃত্ব দেবে, তাই তো? আচ্ছা, তোমার সাথে আরেকটা কবিতা। আচ্ছা, তোমার সাথে আরো আমি লিখে রেখেছি, কিন্তু তালিকা আমার অনেক বড় আছে। আচ্ছা, কারণ আমি তো ভুলে যেতে পারি, যে মেঘলিনা দ্যুতিকে যদি জিজ্ঞেস না করি তাহলে আমরা মিস করবো, দর্শক শ্রোতারা মিস করবে। এবার কোন কবিতা আবৃত্তি করবে বলো? এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা অভিসার, অভিসার, সুন্দর। অভিসার কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। একদম মুখস্থ না? দারুণ 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 দারুণ। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথেরও তারা শ্রাবণ গগনে, ঘন মেঘেও বলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মতে মত্তা,
অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কারণে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখে নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। ঝরিছে মুকুল কুঁজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কি এসেছো তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ধন্যবাদ। খুবই সুন্দর। কি বলবো, কি বলে ধন্যবাদ দেব? আমি একটি কথা তখনও বলেছিলাম যে আজকে হয়তো তোমাকে আমি যদি না নিয়ে আসতাম রেডিওতে, আমার হয়তো ভাগ্যে জুটতো না এইভাবে যে কি বলবো, যে মনোযোগ দিয়ে তোমার আবৃত্তি শোনা। সত্য বলতে কি দ্যুতি, আমি আরেকটি কথা বলি, এই যে তোমার উচ্চারণ, আমি অনেক কবিতা শুনি, অনেকের শুনি, তোমার প্রত্যেকটা শব্দ লাইন উচ্চারণ এত নিখুঁত, এই জায়গাটা কিভাবে তুমি রপ্ত করলে? আসলে এটা আমি যখন ছোট থেকে করতাম না, আমার নিজেরই কেন জানি কেমন করে যেন হয়ে গেছে। মানুষের যেমন পড়তে হয়, বারবার পড়তে করতে হয়তো আমি ছোট থেকে নিজে নিজে করতাম, ওই জন্য আমার ভিতরে এটা চলে এসেছে। তোমার এমন কখনো হয়েছে যে এই শব্দটা বা তোমার বাবা ধরিয়ে দিয়েছে যে এই বুড়ি, তোমাকে আমি বলে ফেললাম, তোমাকে আদর করে বাড়িতে বুড়ি করে ডাকা হয়, এটা মা বাবা আদর করে ডাকে, দেখে না ছোট বাবু বুড়ি, এটা বলে। কিন্তু তোমাকে আমি যত দেখেছি, তোমার মা তোমার বাবা, তো অমিতাভ দা আমার দাদা, তোমাকে কি কখনো বলেছে যে এটা এই চরণটা এইভাবে হবে? হ্যাঁ, আমি তো প্রথমে আমি জানি যে তুমি ওই পরিবারের সন্তান। তোমাদের বাড়িটার নাম হচ্ছে কি? মেঘলিনাদের বাড়ি। মেঘলিনাদের বাড়ি। আমি যখন পৌর পার্ক রোড দিয়ে হেঁটে যাই, হঠাৎ আমার রাস্তা দিয়ে চোখ পড়ে যায় এটা মেঘলিনাদের বাড়ি। এবং অনেকে কি বলে জানো, কি এটা তো মেঘলিনার এখন না, মেঘলিনার মা আছে, আব্বু আছে, আম্মু আছে, তো মেঘলিনাদের বাড়ি। সবার। হ্যাঁ, সবাই। বাড়িটার নাম কে রেখেছে সেটা বলো তো? বাড়িটার নাম আমার বাবা, মেঘলিনাদের বাড়ি। মেঘলিনা নামটা আমার বাবাই রেখেছেন, মেঘলিনা দ্যুতি, আর নামটাও মেঘলিনাদের বাড়ি। প্রথমে আমি বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা মেঘলিনাদের কেন, বাড়িটা আমার কেন না, মেঘলিনার বাড়ি কেন না? তো তখন বাবা বলতেন যে মেঘলিনাদের বাড়ি মানে মেঘলিনার যারা যারা আছে সবারই বাড়ি এটা, তাই মেঘলিনাদের বাড়ি। তোমার বাবা তো একজন প্রচার বিমুখ মানুষ। তোমার বাবার কবিতার বই আছে, আমাকে দিয়েছে, তুমি জানো? পরম্পরার চোখ। হ্যাঁ, এবং তোমার বাবা কিন্তু যে কবিতা লেখে না, তোমার বাবা তো গান লেখে। তো বাবার সময় একটু বলি, এই জন্য অমিতাভ দা কিন্তু এই যে গায়নদার যারা গান গেছে, অনেক 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 গান লিখেছে, খুব ভালো ভালো কোয়ালিটিফুল গান। এবং সে একটা জিনিস তোমাকে আমি বলি, মানে কোয়ালিটি এর কাছে এটা খুব মেনটেন করে দাদা। একদম, বুঝতে পেরেছো? আর আমার বাবার একটা জিনিস, আমার বাবা মানে কয়েক মুহূর্তের মধ্যে গান লিখে দিতে পারেন। আচ্ছা দিদি, কয়েক মুহূর্তের মধ্যে গান লিখে দিয়েছিল, আমি জানি, শুনেছি। এই যে তোমার মাও একজন সাংবাদিক, তোমার বাবাও একজন সাংবাদিক, গায়নদার, কি বলবো, যদি বলি প্রথিতযশা সেরকম সবাই চেনে এবং খুবই সুন্দর সুন্দর নিউজ করে। তুমি কি সাংবাদিক হবা ভবিষ্যতে? না। কেন হবে না?
না আমি সাংবাদিক, আমার মা বাবা সাংবাদিক, কিন্তু আমি সাংবাদিকতাটা মানে পেশাটা হতে পারে, এটা তোমার সেটা আমি পছন্দ মানুষের করি না। না, যে কোনো পেশা মানুষের হতে পারে এটা। এই যে তুমি যেমন একদম অবলীলায় বলে ফেললে যে না আমি হবো না, না। তার মানে তোমার এই লাইনে ঝোঁক বেশি, হতে পারে, এটা ভালো না লাগলো। আমার এই লাইনে ঝোঁক বেশি, মানে আমি এই যে তোমার আবৃত্তি, সঙ্গীত, তুমি নতুন করে আবার সঙ্গীতাঙ্গনে এসছো। হ্যাঁ আমার ঝোঁক বেশি, আমার আসলে ল পড়ার খুব ইচ্ছে। ও ফাইন ফাইন, সুন্দর। আমার ল এই দুটি আমাদের কিন্তু সময় কম, শোনো আচ্ছা। আমি একটু তোমার কবিতাতে দুটো শুনেছি, আমি আর কি লিখে তোমার ভ্রমণ কাহিনীটা শোনা হলো না, একটু দ্রুত বলো। আচ্ছা, আমাদের সময় আমি জানি না, ওই আমার দেবে ভাই 2-4 মিনিট দেবে। আমি জানি তুমি অনেক জায়গায় ভ্রমণ করেছো, তুমি কি এগুলো লিখেছো? হ্যাঁ ভ্রমণ কাহিনী আমি লিখেছিলাম, অনেক জায়গায় ভ্রমণ করেছি, মানে আমাদের দেশের এগুলো যেমন। কথা প্রকাশ করো নাই লিখে? না প্রকাশ করিনি। লেখা আছে? হ্যাঁ লেখা আছে। তুমি যদি আমাকে পাণ্ডুলিপি দাও, দায়িত্ব আমি নেব, কোথায় কোথায় প্রকাশ করতে সেটা আমার দায়িত্ব, দিবে? আচ্ছা। কথা দাও। হ্যাঁ দেব। হ্যাঁ ভ্রমণ কাহিনী, কোথায় কোথায় ভ্রমণ করেছো বলো। আমি ভ্রমণ করেছি আমাদের দেশে, যেমন আমাদের দেশে যেমন অনেক ভালো ভালো জায়গা আছে, সেখানে ভ্রমণ করেছি। কক্সবাজারে গিয়েছি, কক্সবাজার সমুদ্র সৈকতে। তারপরে আবার আমি দেশের বাইরেও, এমনিতে তো রংপুর বগুড়া এগুলো জায়গাতে তো গিয়েছি। তারপরে আমাদের দেশের বাইরে আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, ও সুন্দর। ব্যাঙ্গালোর গিয়েছিলাম। ব্যাঙ্গালোর গিয়েছো? হ্যাঁ। আর কোথায়? কলকাতায় গিয়েছিলাম, শিলিগুড়িতেও গিয়েছিলাম। আমিও গিয়েছিলাম শিলিগুড়ি, কলকাতা। আমার অনেক অভিজ্ঞতা। আমি কলকাতায় আমি যখন গিয়েছিলাম, আমি আমার ভ্রমণ কাহিনীটা তখন লিখেছিলাম। লিখেছিলাম? হ্যাঁ। কিন্তু সেগুলো কি করলা তুমি? সেগুলো ডায়েরিতেই বন্ধ আছে। না 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 না, দিতে হবে এগুলো। কি বলো তুমি? এই লেখাগুলি তো তোমার একসময় তোমার বই হয়ে যাবে। তুমি সমস্ত ভ্রমণ কাহিনী যা যা লিখেছো সবগুলি তুমি ফটোকপি আমাকে দিবে। আচ্ছা, বুঝতে পেরেছো? তোমার জন্য অন্তত আমি ওগুলো সব টাইপ করে করে প্রকাশ করার চেষ্টা করব। স্থানীয় পত্রিকায়, রংপুরের পত্রিকায় চেষ্টা করবো, সমস্যা কি? তো আমাদের সময় একদম শেষ। তুমি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবে বলো। আজ আমি রেডিও সারাবেলার এই অনুষ্ঠানে এসেছি, আমার এসে খুব ভালো লাগলো। মিলু কাকু আমার কাকু, তার সাথে অনুষ্ঠান করতে পেরে আমার খুব ভালো লাগলো। আর আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি ছোট থেকেই আবৃত্তি করি। আর আমার এই যে আবৃত্তি আমি করি, সেটা আমার বাবা মা দুইজনের অবদান সবচেয়ে বেশি। আমাকে বড় করে তোলা, আমি এই দিকে যাব যে কবিতা আবৃত্তি করব, গান করব। প্রথমে তো আমি গান করতে চাইতাম না, তখন আমার মা আমাকে জোর করে বলতো গানটা শেখ। ওই জন্য আমি আবার নতুন করে গান আগে শিখতাম, কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম, আবার চলে আসছি। আমি কিছু কিছু মানুষের কথা একটু বলবো, মিলু কাকু বলি। যেমন আমাদের মহব্বত কাকু, আমার কায়ুম মামা, তারপরে শিরিন আন্টি, প্রমোদ জেঠু, সবাই আমাকে কিন্তু খুব ভালোবাসে এবং তারাও আমাকে অনুপ্রেরণা দেয় কিন্তু, যে তুই এটা কর, এভাবে কবিতা আবৃত্তি কর। শিরিন আন্টি যেমন সবসময় বলে, জেঠু, কায়ুম মামা, মহব্বত কাকু, চুনি দাদু, সবাই আমাকে খুব ভালো করে আমার জেঠু, বড় আব্বা দেবু জেঠু, দেবাশিস দাস দেবু, একজন আবৃত্তি শিল্পী, সবাই আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। রেডিও সারাবেলাও কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয়, কারণ কি আমি ছোট থেকে তাদেরই সাথে, আপনাদের সাথে। আজকে আমিও দেয়া শুরু করলাম। হ্যাঁ, তাদের তালিকা আমি দেখতে হলাম নাকি? আপনিও। তারপরে সবাই খুব আদর করে আমাকে, ছোট থেকেই তাদের মধ্যে মানুষ, তাই ওই জন্য সবাই আমাকে খুব ভালোবাসে। আর রেডিও সারাবেলা আজকে মিলু কাকুর সাথে অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগলো। অনেক গল্প করলাম, অনেক ভালো লাগলো। রেডিও সারাবেলার জন্য শুভকামনা, মিলু কাকুর জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। ঠিক আছে দ্যুতি, আমি বিদায় নেই। দর্শক শ্রোতা, এতক্ষণ ছিলেন মেঘলিনা দ্যুতি, আবৃত্তি শিল্পী। তার সম্পর্কে কি বলবো, একজন সাংস্কৃতিক কর্মী, ছাত্রী। তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। মেঘলিনা দ্যুতি আমাদের গাইবান্ধার এক সময়ের কি বলবো যে সাংস্কৃতিক অঙ্গনকে তারা নেতৃত্ব দেবে, এই দোয়াটাই আমি করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামী মঙ্গলবার দেখা হবে কোন এক অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা।